এই ট্রেন ব্লগ হচ্ছে এমন একটা ব্লগ যে ব্লগের যতই ভিউজ আসুক সেখান থেকে আর্নিং খুব বেশি হয় না। অনেক দর্শক বন্ধু জানতে চায় যে এই অ্যাপসটার নাম কি। বালুরঘাট ভাতিন্ডা ফারাক্কা এক্সপ্রেস। আমাদের এই ট্রেনে কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে ডগিও ট্রাভেল করছে। জীবনটা যেমন অনিশ্চিত, যে রাত্রে ঘুমানোর পর পরের দিন সকালে ঘুম ভাঙবে কি না, তেমনি আমার ট্রিপগুলো বড় অনিশ্চিত। 48 ঘন্টা আগে খবর পেলাম যে আমাকে যেতে হবে মহারাষ্ট্র। টিকিট কাটলাম, বেরিয়েও পড়লাম। ট্রেন জার্নি কারো কাছে প্রয়োজন, কারো কাছে কন্টেন্ট, আর আমার কাছে একরকম কমিটমেন্ট। আর সেজন্যই হয়তো 38 ডিগ্রি তাপমাত্রাকে সঙ্গী করে, রাতের ঘুমের সঙ্গে কম্প্রোমাইজ করে, সহযাত্রীদের অব্যবতা কিংবা খাবারের গুণগত মানকে মেনে নিয়ে 7-5 না ভেবেই বাড়ি থেকে বেরিয়ে পড়লাম অনিশ্চিত জার্নিকে নিশ্চয়তা দিতে আমার শহর বহরমপুর থেকে। আসন্ন ট্রেনের ভিড়ে ঠাসা বিকেলের বহরমপুর স্টেশন, যেখান থেকে শুরু আমার বহু গল্পের ডেস্টিনেশন। বিকেল 5:36 আমাদের ট্রেন ছেড়ে দিল বহরমপুর কোচ স্টেশন। আর এই জার্নিতে আমার কোচ নম্বর হচ্ছে C1 আর সিট নাম্বার হচ্ছে 54 উইন্ডো সাইড। বহরমপুর থেকে কলকাতা ঘণ্টা চারেকের এই জার্নির মাঝে সম্পূর্ণ করলাম লাক্ষাদ্বীপ ভ্রমণের শেষ পর্বের এডিটিং। পৌঁছে গেছি কলকাতা স্টেশনে। এবার এখান থেকে আমাকে ট্রান্সফার হতে হবে হচ্ছে হাওড়া স্টেশন আমার পরবর্তী ট্রেনের জন্য। সবাই জিজ্ঞেস করছে ট্যাক্সি চালকরা যে হাওড়া যাবেন কিনা, শালিমার যাবেন কিনা। আর এই হচ্ছে কলকাতা স্টেশনের প্রিপেড ট্যাক্সি কাউন্টার, এখানে লাইন পড়েছে। এই পার্টটুকু ভিডিওতে অ্যাড করার একটাই কারণ যে কলকাতা স্টেশনে নামার পর যাত্রীদের কী পরিস্থিতির সম্মুখীন হতে হয়। ওই সাথী সিনেমা যে লেভেলে হিট হয়েছিল না, যাত্রীর সাথে কিন্তু সে লেভেলে হিট হয়নি। 10 মিনিট পর দাঁড়ালাম, তারপরে বলছে দাদা গাড়ি নেই, আর গাড়ি আসবেও না, ওলা উবের বুক করে নিন। এরা বলছে ওলা উবের বুক করে নিন। ভাবুন এবার আমি কী করবো, স্ন্যাপি ক্যাবও আসছে না, বাধ্য হয়ে বাইক বুক করলাম। 2 মিনিট লাগবে। আমার আজকে হাওড়া স্টেশন পৌঁছানো তাড়াতাড়ি দরকার ছিল, ওখানে গিয়ে একটু ভিডিও আপলোড করবো, কাজ করতে আমাকে 1 ঘন্টার মতো বসে ওখানে। উবের বাইক রাইডার আমার কাছে এলো, তারপর অন্য এক বাইক রাইডারকে বলল সে যেন আমাকে হাওড়া স্টেশনে নামিয়ে দিয়ে আসে। আর এরই মাঝে দর কষাকষি চলল যে অ্যাপে কত দেখাচ্ছে আর আপনি কত দেবেন, এবং একই সঙ্গে সেই উবের বাইক রাইডার আমার রাইডটাও ক্যান্সেল করে দিল। বাইকে ওঠার আগে কত দেখাচ্ছে, কত দেবেন, তাহলে আপনি গাড়িটা চালান। টাকার থেকেও আমার কাছে এখন সময়ের দামটা বেশি, আমাকে পৌঁছাতে হবে তাড়াতাড়ি। গলি গলি ধরে এসে আলটিমেট হাওড়া ব্রিজের দেখা পেয়ে গেলাম। আর হাওড়া ব্রিজের দেখা পেয়ে যাওয়ার পর না মনটা এমনি ভালো হয়ে যায়, মনে হয় আর যাই হোক ভাই ট্রেন তো মিস হবে না। লাগেজ যদি কম থাকে না, যদি আমার মতো একটা সিঙ্গেল ব্যাগ থাকে, যদি আপনি সোলো হন, সেক্ষেত্রে এটা বেস্ট। অ্যাটলিস্ট খুব বেশি জ্যামে পড়তে হয় না, এদিক ওদিক গলি ফলে দিয়ে আলটিমেট হাওড়া ব্রিজে তুলেই দেবে। হাওড়া স্টেশনের ঘড়ি বলছে রাত 10:10। আর এই হচ্ছে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্স। 140 টাকা হয়েছিল, ওই দিতে হলো 200 টাকা। আমার ট্রেন এখান থেকে রাত 11:35। হাতে এখন 1 ঘন্টার মতো সময় আছে। এবার যাব হচ্ছে হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জে। আমার দরকার একটু ইন্টারনেট, ভিডিও আপলোড করতে হবে। এদিকে হাওড়া জংশনের 52 নম্বর প্ল্যাটফর্ম, এইদিকে ফুড প্লাজা, আর এইদিকে রয়েছে হচ্ছে এক্সিকিউটিভ লাউঞ্জ। বসে পড়েছি এখানে, সিট নম্বর হচ্ছে 48। এবার ভিডিও আপলোড। ভিডিওর সাইজ হচ্ছে 11.26 GB। আই ডোন্ট নো আপলোড হবে কি হবে না। 1 ঘন্টা 5 মিনিট। এরপরে টাইটেল দিতে হবে, এসিও করতে হবে, মাথা খারাপের কাজ পুরোপুরি। একটু পরে ফোন করো, আমি ভিডিও আপলোড করছি। কোনো আন্টি নেই, আমি একাই আছি। তুই তোর মাকে এসব বলছিস না, তোর মা তোকে বেশ বলছে। ভিডিও আপলোড হয়ে গেছে, এখনও রাত 11টা বাজেনি। 11টা বাজতে এখনও 3-4 মিনিট দেরি আছে। এর মধ্যে 3টে ঘটনা ঘটেছে। প্রথমত ভিডিও সাকসেসফুলি আপলোড হয়ে গেছে। আর দ্বিতীয়ত হচ্ছে যে পাশেই ফুড কোর্ট রয়েছে, সেই ফুড কোর্টে গেছিলাম, রাত্রের খাবার নিয়ে নিয়েছি, সেটা হচ্ছে মিক্সড ফ্রাইড রাইস। আর সেই সাথে এখানে ওই ফুড প্লাজায় গেছিলাম, ফুড প্লাজা থেকে নিয়ে নিচ্ছি হচ্ছে মিয়ামোড়ের 4টে চিকেন স্যান্ডউইচ। 8 ঘন্টা বাদে ট্রেন, ওটা দেখি কনফার্ম হয়েছে নাকি। আসল কাজটা এখনও করিনি। আমার আবার আইডি থেকে টিকিট কাটেনি, বইয়ের আইডি থেকে টিকিট কেটেছি। ওর কাছে SMS এসছে, মানে আমার ফোনে তো SMS আসবে না, যেহেতু ওর নাম্বার দেওয়া আছে। ফাইনালি টিকিট কনফার্ম হয়েছে। আর যদি ট্রেনের টিকিট কনফার্ম না হতো, সেক্ষেত্রে আজকে হাওড়া স্টেশনের বাইরে কোনো হোটেল বুক করে ওখানে থেকে যেতাম, এবং আগামীকাল সকালে দমদম থেকে ফ্লাইট ধরতাম মুম্বাইয়ের জন্য। হোটেল কিংবা ফ্লাইট বুক করার জন্য আমি কিন্তু ব্যবহার করি হচ্ছে উইগো অ্যাপ। উইগো অ্যাপ হচ্ছে গ্লোবাল ট্রাভেল ব্র্যান্ড, যেটা বিভিন্ন কারেন্সি এবং বিভিন্ন ল্যাঙ্গুয়েজে অ্যাভেলেবেল। ইন্টারন্যাশনাল ফ্লাইট কিংবা ইন্টারন্যাশনাল হোটেল বুক করার জন্য উইগো অ্যাপ হচ্ছে বেস্ট। কদিন পরে আমার ইন্টারন্যাশনাল ট্রিপ হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু আমি উইগো অ্যাপের সাহায্য নিচ্ছি ফ্লাইট বুক করার জন্য। ফ্লাইট বুকিংয়ের ক্ষেত্রে মেক মাই ট্রিপ, ইজি মাই ট্রিপ, ক্লিয়ার ট্রিপ, এই যে সমস্ত অ্যাপগুলো আছে, কোন অ্যাপ থেকে ফ্লাইট বুক করলে ফ্লাইটের খরচ কম হয়, মানে সস্তায় ফ্লাইট পাওয়া যায়, সেটা কিন্তু খুব সহজেই কম্পেয়ার করে ফ্লাইট বুক করা যায় উইগো অ্যাপের মাধ্যমে। এছাড়াও হোটেল বুকিংয়ের ক্ষেত্রে Booking.com, Airbnb, কোন অ্যাপ থেকে হোটেল বুক করলে কতটা খরচ কম হয়, সেটা কিন্তু খুব সহজে কম্পেয়ার করে হোটেল বুক করা যায় উইগো অ্যাপের মাধ্যমে। আর উইগো অ্যাপের নতুন ফিচার্স
আইআরসিটিসি ট্রেনের টিকিট বুকিং, ইভেন্ট বুকিং এবং ভিসা অ্যাপ্লিকেশনের জন্য কিন্তু উইগো অ্যাপ হচ্ছে বেস্ট ইউজফুল। উইগো অ্যাপের লিঙ্ক দেওয়া থাকলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে, আপনারা ডাউনলোড করে ব্যবহার করে আমাকে কিন্তু অবশ্যই একটা ফিডব্যাক দেবেন। রাত 11:06, চলুন যাওয়া যাক, ট্রেন বোধহয় এতক্ষণে দিয়ে দিয়েছে। বেরিয়ে এলাম এক্সিকিউটিভ লাউঞ্জ থেকে লোটা কম্বল নিয়ে, গন্তব্য হাওড়া স্টেশনের 8 নম্বর প্ল্যাটফর্ম। আর এখানে দিয়েছে ট্রেন নাম্বার 123-21, হাওড়া থেকে মুম্বাই, মুম্বাই মেল ভায়া গয়া। আর এটাকে ট্রেন বলা ভুল হবে, এটা হচ্ছে ভারতীয় রেলের ইতিহাসে একটা মাইলস্টোন। কারণ এই ট্রেনটা আজ থেকে নয়, এই ট্রেনটা চলছে সেই ব্রিটিশ আমল থেকে, অর্থাৎ 1870 সাল থেকে। ব্রিটিশ আমলে যখন এই ট্রেনটা চলতো হাওড়া থেকে বোম্বে, ইম্পেরিয়াল ইন্ডিয়ান মেল নামে, তখন এই ট্রেনটা ছিল সেই সময়কার সব থেকে বিলাসবহুল ট্রেন। পরবর্তী সময় এই ট্রেনটার নাম হয় হাওড়া বোম্বে মেল, তার পরবর্তী সময় নাম হয় মুম্বাই মেল। কিন্তু মুম্বাই মেল এখন দুটো আছে, একটা হচ্ছে ভায়া নাগপুর, একটা হচ্ছে ভায়া গয়া। সেই জন্য এই ট্রেনটার আরেকটা নাম রয়েছে, সেটা হচ্ছে কলকাতা মেল। আর সেই ট্রেন ধরেই আজ জার্নি করছি হাওড়া থেকে মুম্বাইয়ের পথে। হাওড়া থেকে মুম্বাই পর্যন্ত 2158 কিলোমিটার যাত্রাপথ আমাদের এই ট্রেন কভার করবে তার 37 ঘন্টা 40 মিনিটের জার্নিতে। আর এই যাত্রাপথে রয়েছে 44টা হল্ট, সেই সঙ্গে 376টা ইন্টারমিডিয়েট স্টেশন। হাওড়া থেকে প্রতিদিন রাত 11:35 এই ট্রেন ছেড়ে দুরাত চলে তৃতীয় দিনে বেলা 1:15 পৌঁছে যায় মুম্বাইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস। শ্রেণীকরণের দিক থেকে এই ট্রেনে জেনারেল কামরা রয়েছে 3টে, 8টা হচ্ছে স্লিপার S1 থেকে S8, তারপরে রয়েছে প্যান্ট্রি কার, তারপরে রয়েছে AC 2 টায়ার কাম AC ফার্স্ট, তারপরে AC 2 টায়ার একটা, তারপরে AC 3 টায়ার ইকোনমি একটা, এবং AC 3 টায়ার হচ্ছে 5টা। আর পরিষেবা দেখতে কিন্তু এই ট্রেনে রয়েছে প্যান্ট্রি কার, অনবোর্ড ক্যাটারিং এবং হচ্ছে ই ক্যাটারিং। পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিহার, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, এই সব কটা স্টেটকে নিয়ে আমাদের এই মুম্বাই মেল। আর এই জার্নিতে আমার কোচ হচ্ছে HA1। এখানে কিন্তু AC ফার্স্ট যে কোচ সেটা হচ্ছে কম্বাইন্ড কোচ, অর্থাৎ AC 2 এবং AC ফার্স্টের কম্বাইন্ড কোচ। এখানে আমার কেবিন নম্বর হচ্ছে C। আমাকে কি ভেবেছিস? সি ভেবেছিস? এই ট্রেনের এটা হচ্ছে AC ফার্স্ট কাম 2 টায়ার কম্বাইন্ড কোচ, এই জন্য এটা নাম্বার হচ্ছে HA1। AC ফার্স্ট কেবিন রয়েছে দুটো, কুপ রয়েছে একটা। A আর C হচ্ছে কেবিন, যেখানে রয়েছে 4টে 8টা বার্থ, আর বিটা হচ্ছে কুপ, যেখানে রয়েছে 2টো বার্থ। আর এই জার্নিতে আমার কেবিন নাম্বার হচ্ছে C, আর বার্থ নাম্বার হচ্ছে 10, আর 10 হচ্ছে আপার বার্থ। বাট আমি একটা জিনিস দেখলাম, এইখানে কিন্তু কারোরই ফুল অকুপেন্সি নেই, মানে সবাই পার্শিয়ালি জার্নি করবে। আমার এই লোয়ার সিটে যে ভদ্রলোক উঠবেন তার বুকিং আছে হচ্ছে হাজারিবাগ রোড থেকে। হাজারিবাগ রোড থেকে সে যাবে হচ্ছে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস, তাহলে সে মুম্বাই যাবে। রাত 11:36 হাওড়া থেকে মুম্বাইয়ের পথে ছেড়ে দিল ট্রেন নাম্বার 123-21, হাওড়া মুম্বাই, মুম্বাই মেল। পরবর্তী স্টেশন বর্ধমান জংশন। হাওড়া আর বর্ধমানের মাঝখানে আমাদের ট্রেন অতিক্রম করবে 93 কিলোমিটারের ননস্টপ ডিস্টেন্স। লিয়েন প্রোভাইড করা হয়েছে, কম্বল দিয়েছে, কম্বলের কিন্তু ওয়ার নেই। একমাত্র রাজধানী দুরন্ততে আমি দেখেছি AC ফার্স্টে কম্বলের ওয়ার থাকে। মোটু সোটু পরিষ্কার পরিচ্ছন্ন বালিশ দিয়েছে, ফোন চার্জ দেওয়ার জায়গা তো রয়েছে, ওদিকে রয়েছে রিডিং লাইট, আর এইরকম হচ্ছে সিট যেমন থাকে AC ফার্স্টে। এদিকে রয়েছে সিঁড়ি, যে সিঁড়ি দিয়ে যে আপার বার্থে উঠবে সেই সিঁড়িটা ব্যবহার করবে। ওদিকে হুক রয়েছে জামা কাপড় কিছু টাঙানোর জন্য, ওদিকে বোতল হোল্ডার রয়েছে, দরজা রয়েছে, পর্দা রয়েছে, এদিকে একটা মিরর রয়েছে, ওদিকে র্যাক রয়েছে কিছু জিনিসপত্র রাখার জন্য, বোতলকে ফাঁসি দেওয়ার জায়গাও রয়েছে। যারা ব্যাগ লক করতে চান সেই ব্যাগ লক করার জন্য আংটাও রয়েছে। আপাতত খাওয়া দাওয়াটা করে নিই। হাওড়া ওল্ড কমপ্লেক্সের এক্সিকিউটিভ লাউঞ্জ থেকে নেওয়া এই হচ্ছে বিরিয়ানি, যেরকম যে চালে করে, মানে যে রাইসটাই করে সেই রাইস এটা করে দিয়েছে। মানে একটা রাইসে বিরিয়ানিও হয়ে যাবে, প্লাস হচ্ছে ফ্রাইড রাইসও হয়ে যাবে। বাট এর থেকে অনেক বেটার টেস্ট হচ্ছে হাওড়ার যে ফুড প্লাজা সেখানকার ফ্রাইড রাইসের বা চাউমিনের। চলে এলাম আপার বার্থে, বিন্দাস বিছানা করে নিলাম। আর এই বার্থগুলো, AC ফার্স্টের বার্থগুলো এত চওড়া না, মানে ঘুমিয়ে বিশাল আরাম, বিশাল আরাম। রাত 12:55 আচমকা ঘুমটা ভেঙে গেল। আর ঘুম ভাঙতে দেখি আমাদের ট্রেন পৌঁছে গেছে হাওড়া থেকে 93 কিলোমিটার পথ চলে তার যাত্রাপথের প্রথম স্টেশন বর্ধমান জংশন। নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন মাত্র 12 মিনিট দেরিতে চলছে। আর বর্ধমান জংশনে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিট। রাত 12:57 আমাদের ট্রেন ছেড়ে দিল বর্ধমান জংশন। পরবর্তী স্টেশন পানাগড়। বর্ধমান আর পানাগড়ের মধ্যে আমাদের ট্রেন অতিক্রম করবে 48 কিলোমিটার ননস্টপ ডিস্টেন্স। ভোররাতে কামরায় আগত প্যাসেঞ্জারদের কথোপকথনে আর আরও একটা বিশেষ কারণে সে রাতে ঘুম প্রায় হয়নি বললেই চলে। কাল রাত্রে আমি সর্বসাকুল্যে মনে হয় 2.5 থেকে 3 ঘন্টা ঘুমিয়েছি। এমনিতে ঘুমোতে ঘুমোতে রাত 1টা হয়ে গিয়েছিল। এবার কি হয়েছে, আমার কামরা আরেকজন কো প্যাসেঞ্জার ছিল, ওনার গন্তব্য ছিল ধানবাদ। এবার মাঝরাত্রে ট্রেনটা বোধহয় 3:30 নাগাদ ধানবাদ ঢুকেছে। আমাকে বারবার ডাকছিলাম, কি হলো
বলছে কুকুরের ভয় লাগছে, কুকুর কামড়ে দেবে। আনলাম ও কামড়াবে না, ভেতরেই আছে, ওর মালকিন ওর সাথেই আছে, আপনি চাপ নিন না, আপনি নেমে যান। 2-3 বার করে সেই কুকুরের ভয় করে পুরো আমার ঘুমের 108 করলো। তারপরে আরেকটা ফ্যামিলি এসছে, যখন ট্রেন হাজারিবাগ ঢুকলো, খাওয়া দাওয়া, লাইট জ্বালানো, গল্প, ফোনে কথা, দুনিয়ার ব্যাপার স্যাপার আর কি, মানে পুরো সংসার। ফার্স্ট এসিতে ট্রাভেল করেও তারা ঘুমের কোনো নিশ্চয়তা নাই, যেহেতু আরাম করে ঘুমাবো। এক কাপ চা খেয়ে বাকি ঘুমটুকুর পিন্ডি চটকে দিয়ে চলে এলাম দরজার ধারে, কারণ ততক্ষণে সময় হয়ে গিয়েছে দুটো রাজধানী এক্সপ্রেসকে পরপর পাস করার। বেরিয়ে গেল হাওড়া রাজধানী, রাজধানী। কথা ছিল 4টে রাজধানীকে পরপর কভার করার, কিন্তু সেটা সম্ভব হয়নি, কারণ শিয়ালদা রাজধানী আর রাঁচি রাজধানী আগেই বেরিয়ে গিয়েছে। আর মুম্বাই মেলও ততক্ষণে পৌঁছে গিয়েছে বিহারের গয়া জংশন। সময় সকাল 6:45। হাওড়া থেকে 458 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথে 17তম স্টেশন, বিহার রাজ্যে তার প্রথম স্টেশন গয়া জংশনে। গয়া জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিট। আর গয়া জংশন আমাদের এই ট্রেনের যাত্রাপথের রিমোট লোকেশন কোডা চার্টিং স্টেশন, অর্থাৎ এই স্টেশন থেকে কিন্তু এই ট্রেনের কারেন্ট রিজার্ভেশন হয়। হাওড়া থেকে বা শালিমার থেকে মুম্বাইয়ের যতগুলো ট্রেন চলে প্রত্যেকটা ট্রেন লেট করে। আমি দেখছিলাম আগের দিন, মানে নাগপুরের আগে বা নাগপুরের পর থেকে ট্রেন লেট করতে শুরু করে। বাট এই একটা ট্রেন যার স্টপেজ অনেক বেশি, যেটা মুম্বাই যেতে সময় হয়তো অনেক বেশি নেয় অন্যান্য ট্রেনের থেকে, বাট এই ট্রেনটা কিন্তু লেট করে না, খুব সামান্য লেট করে। আমাদের ট্রেন ছেড়ে দিল গয়া জংশন, পরবর্তী স্টেশন অনুর্গ নারায়ণ রোড। গয়া জংশন আর অনুর্গ নারায়ণ রোডের মধ্যে আমাদের ট্রেন অতিক্রম করবে 69 কিলোমিটারের ননস্টপ ডিস্টেন্স। গয়া পাটনা ভাবুয়া, এই আমার সেই পছন্দের নীল কামরা। চলে আসছে ট্রেন নাম্বার 22-160, বিকানির শিয়ালদা এসি দুরন্ত এক্সপ্রেস। Howrah to Mumbai CST via Jabalpur Kalyan has arrived on platform number 2, Jabalpur Kalyan. হাওড়া থেকে 527 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো বিহার রাজ্যে তার দ্বিতীয় স্টেশন অনুর্গ নারায়ণ রোডে। অনুর্গ নারায়ণ রোডে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট, আর আমাদের ট্রেন কিন্তু একদম টাইমেই রয়েছে। এবারের জার্নিতে সঙ্গে মুড়ি আছে কিন্তু চানাচুর নাই, তাই এখান থেকে একটা চানাচুরের প্যাকেট নিলাম, এটার দাম পড়লো হচ্ছে 20 টাকা। সময় সকাল 7:42। আমাদের ট্রেন ছেড়ে দিল অনুর্ঘ নারায়ণ রোড, পরবর্তী স্টেশন বিহারের ডেহরি অনশন। অনুর্ঘ নারায়ণ রোড আর ডেহরি অনশনের মধ্যে আমাদের ট্রেন অতিক্রম করবে 16 কিলোমিটারের ননস্টপ ডিস্টেন্স। হাওড়া থেকে 543 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের 15তম স্টেশন বিহারের ডেয়ারি অনশনে। ডেয়ারি অনশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট। আর ট্রেন টাইমেই ছিল, বা ট্রেন একটু লেটে চলছে, তার কারণই হচ্ছে এর আগে চলে এসে হচ্ছে হাওড়া বিকানির এক্সপ্রেস, মানে ও ছাড়ছে এও ঢুকছে, তার জন্য এর যে স্পিড সেটাকে মেনটেন করতে পারছে না, এটা হচ্ছে ব্যাপার। ও যখন খানিকটা স্টেশন এগিয়ে যাবে তখন আবার এ ঠিকঠাক চলবে। আমাদের ট্রেন ছেড়ে দিল ডেহারি অনশন স্টেশন, পরবর্তী স্টেশন সাসারাম জংশন। ডেহারি অনশন আর সাসারামের মাঝে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 16 কিলোমিটারের ননস্টপ ডিস্টেন্স। আর এই যাত্রাপথে আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 72 কিলোমিটার পার আওয়ার। চলে আসছে ট্রেন নাম্বার 12382, নতুন দিল্লি থেকে হাওড়া পূর্বা এক্সপ্রেস ভায়া গয়া। 12382 পূর্বা এক্সপ্রেস। ট্র্যাকে পরপর 3টে ট্রেন, শিয়ালদা আজমির, হাওড়া বিকানির আর মুম্বাই মেল, একদম পরপর চলছে। হাওড়া থেকে 561 কিলোমিটার পথ চলা সম্পূর্ণ করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো বিহারের সাসারাম জংশনে। সাসারাম জংশনে আমাদের ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট, আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন 8 মিনিট মতো দেরিতে চলছে। বেলা যত বাড়ছে বাইরে রোদের তেজও বাড়ছে। ট্রেন যখন বিহার রাজ্য পেরিয়ে উত্তরপ্রদেশে প্রবেশ করবে তখন গরম কেমন লাগবে সেটা তখনই বুঝতে পারবো। সময় বেলা 8:23। আমাদের ট্রেন ছেড়ে দিল সাসারাম জংশন, পরবর্তী স্টেশন বিহারের ভাবুয়া রোড।
আর এই যাত্রাপথে আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 86 কিলোমিটার/আওয়ার। আমার ইউটিউব চ্যানেলের প্লেলিস্টে এখনও অবধি 50টার উপরে ট্রেন ব্লগ আছে, মানে কমপ্লিট জার্নি যাকে বলে। আশা করছি 2024 শেষের হতে এটা 100 হয়ে যাবে। ট্রেন জার্নি যদি কেউ নাও করে তাহলে ভিডিও দেখেই মোটামুটি ভার্চুয়ালি ট্রেন জার্নি করা হয়ে যাবে সবার। 126, 127। আচ্ছা, অনেক দর্শক বন্ধু জানতে চায় যে এই অ্যাপসটার নাম কি। এটা হচ্ছে জিপিএস স্পিডোমিটার, এটা প্লে স্টোরে পেয়ে যাবেন। যেহেতু এই ট্রেনে প্যান্ট্রিকা রয়েছে সেহেতু সকালে কিন্তু ব্রেকফাস্ট আর কি বিক্রি হচ্ছে। ব্রেড অমলেট আছে, ব্রেড কাটলেট আছে, পোহা আছে, উপমা আছে। চলে আসছে ট্রেন নাম্বার 12818 আনন্দবিহার টার্মিনাল থেকে হাতিয়া, ঝাড়খণ্ড স্বর্ণ জয়ন্তী এক্সপ্রেস। ঝাড়খণ্ড স্বর্ণ জয়ন্তী। সিগন্যাল না পেয়ে আমাদের ট্রেন এই মুহূর্তে দাঁড়িয়ে পড়েছে বিহারের কুদরাতে। ওই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে রয়েছে ট্রেন নাম্বার 13152 জম্মু তাওয়াই থেকে কলকাতা এক্সপ্রেস। আজকে এই ট্রেনটা 4 ঘন্টার উপর লেটে চলছে। এই ট্রেনটা এমন একটা ট্রেন না যার যাত্রাপথে রয়েছে 80টার কাছাকাছি স্টেশন। এই ট্রেনটা দেখে একটা কথা মনে পড়লো, অনেক দর্শক বন্ধু জানতে চান যে আমরা কলকাতা থেকে অযোধ্যা যাব, তো কোন ট্রেনে যাব? এই ট্রেনটাতেই আসবেন, কলকাতা থেকে অযোধ্যা। এই ট্রেনটা যে টাইমে অযোধ্যা ধাম জংশন পৌঁছায় টাইমটাও পারফেক্ট। হাওড়া থেকে 608 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো বিহার রাজ্যে তার শেষ স্টেশন ভাবুয়া রোডে। আমি নামতে একটু লেট করেছি, যাই হোক। ভাবুয়া রোডে আমাদের এই ট্রেনের হল্ট ছিল হচ্ছে 2 মিনিট, আর ট্রেন নির্ধারিত সময় থেকে ওই 15 মিনিট মতো দেরিতে চলছে। ভাবুয়া রোডের পরবর্তী আমাদের এই ট্রেনের হল্ট উত্তরপ্রদেশের পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। আর ভাবুয়া রোড থেকে দীনদয়ালের মাঝে আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 47 কিলোমিটার/আওয়ার। আর এই যাত্রাপথে আমি আপনাদের সাথে দেখাবো কোন স্টেশন দিয়ে বিহার রাজ্য শেষ হয় আর কোন স্টেশন দিয়ে উত্তরপ্রদেশ শুরু হয়। বিহারের লাস্ট স্টেশন পার করলাম, এবার আসবে উত্তরপ্রদেশের প্রথম স্টেশন শাহিদ রাজা। সময় সকাল 9:54। হাওড়া থেকে 663 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের 18তম স্টেশন উত্তরপ্রদেশে তার প্রথম স্টেশন পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। এখানে ট্রেন পৌঁছানোর টাইম ছিল সকাল 10টা, বাট ট্রেন এখানে 5 মিনিট অ্যাডভান্স। আর দীনদয়াল উপাধ্যায় জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 10 মিনিট। আর ওই দিক থেকে ছেড়ে যাচ্ছে হাওড়া বিকানির এক্সপ্রেস। আমি বলেছিলাম যে আমাদের ট্রেনের আগে আগেই কিন্তু হাওড়া বিকানির আছে, এও ঢুকলো ও ছাড়লো। দীনদয়াল উপাধ্যায়ের এটা 7 নম্বর প্ল্যাটফর্ম যেখানে এসে পৌঁছেছে আমাদের ট্রেন। আর এবার এখান থেকে কিনবো হচ্ছে পেয়ারা। মা কোথায় নিয়ে যাচ্ছে? পেয়ারা কিনতে এলাম, পেয়ারাওয়ালা আবার কাপড়ই উঠিয়ে নিল, বলছে ওই দিকে যাবো। ও বসার ততক্ষণ আমরা এই ট্রেনটা দেখে নিই। এটা বিকানির যাচ্ছে না? कितने करके दे रहे हो भैया? 120 টাকা কেজি। 100 টাকা হবে না? পেয়ারা বালার অ্যাটিটিউডই আলাদা। এখান থেকে নিলাম হচ্ছে পেয়ারা নিল হচ্ছে 90 টাকা। 900 গ্রাম ওজন হয়েছিল পেয়ারার। আর সেই সময় হচ্ছে শসা। দীর্ঘ জার্নিতে জল আর ফলের তো কোনো বিকল্প হয় না। বালুরঘাট ভাতিন্ডা ফারাক্কা এক্সপ্রেস। ইনস্টাগ্রামে আমাকে অনেকেই বলছিল যে ফারাক্কা এক্সপ্রেস ব্লগ দেখতে চাই। বালুরঘাট থেকে ভাতিন্ডা নিন, চলে এসছে ফারাক্কা এক্সপ্রেস। তোর কি পোলিও রোগ আছে নাকি রে, আঙুল দেখাচ্ছিস? আমাদের এই ট্রেনে কিন্তু আমাদের সঙ্গে সঙ্গে ডগিও ট্রাভেল করছে। আর অনেকে জিজ্ঞেস করেছিলেন যে ট্রেনে পেটস নিয়ে যাওয়ার জন্য কি করতে হয়। পেটস নিয়ে যাওয়ার কিছু ক্রাইটেরিয়া থাকে, যেমন হচ্ছে সেই ট্রেনের ফার্স্ট এসি বুক করতে হবে, কুক বা কেবিন। পার্সেল অফিস রয়েছে হাওড়া বা শিয়ালদা, সেখানে কথা বলতে হবে গিয়ে। পেটস আপনি নিয়ে যাচ্ছেন তার যে সমস্ত ভ্যাকসিনেশনের সমস্ত সার্টিফিকেট বা কাগজপত্র সব কিন্তু নিয়ে ওখানে কথা বলতে হবে। যে পেটস আপনি নিয়ে যাচ্ছেন তার জন্য কিন্তু একটা সিট আপনাকে বুক করতে হবে, ফুল ভাড়া দিয়ে। এতগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করার পরে কিন্তু আপনারা ট্রেনে পেটস নিয়ে যেতে পারবেন। গল্পের মাঝেই আমাদের ট্রেন ছেড়ে দিয়েছে পণ্ডিত দীনদয়াল উপাধ্যায় জংশন। পরবর্তী স্টেশন চুনার জংশন। দীনদয়াল উপাধ্যায় আর চুনার জংশনের মাঝে আমাদের ট্রেন অতিক্রম করবে 32 কিলোমিটার ননস্টপ ডিস্টেন্স। রেল ব্যবস্থা এমনই একটা জিনিস না, এই কাজের সঙ্গে যারা যুক্ত প্রত্যেকটা কাজ হচ্ছে ইম্পর্টেন্ট। যারা ট্র্যাক মেনটেনেন্স করে, যে লোকো পাইলট ট্রেন চালায়, যারা কমিউনিকেশন, সিগন্যাল সিস্টেম, ইলেকট্রিক্যাল, বিভিন্ন তো ডিপার্টমেন্ট আছে, প্রত্যেকটা কাজই হচ্ছে ইম্পর্টেন্ট। মানে একটা জায়গায় যদি একটু খুঁত থাকে তাহলেই গন্ডগোল হয়ে যাবে। সময় বেলা 11:23। হাওড়া থেকে 695 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের 19তম স্টেশন চুনার জংশন।
চুনার জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট, আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন ওই মোটামুটি 18 মিনিট মতো দেরিতে চলছে। আমাদের ট্রেন ছেড়ে দিল চুনার জংশন, পরবর্তী স্টেশন মির্জাপুর। চুনার জংশন আর মির্জাপুরের মাঝে আমাদের ট্রেন 31 কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করবে, আর এই যাত্রাপথে আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 57 কিলোমিটার/আওয়ার। কামরার সঙ্গে সঙ্গে প্যান্ট্রি গার্ড থাকার একটা সুবিধা আছে, যখন যেটা দরকার গরম জল, জলের বোতল, কোল্ড ড্রিঙ্ক, চিপস, কুরকুরে সব কিছু পাওয়া যায় মোটামুটি। তো এখান থেকে একটা পেপসি নিলাম, দাম নিল হচ্ছে 60 টাকা। বাইরে এসে কোল্ড ড্রিঙ্কস, পকোড়া, বিরিয়ানি এসব হ্যাট্টা ব্যাট্টা খাবার খাই। আমি কোনো দিন ফাস্ট ফুড, কোল্ড ড্রিঙ্ক এগুলো মানে রেকমেন্ড করবো না, কখনো বলবো না যে আপনারা ফাস্ট ফুড খান, কোল্ড ড্রিঙ্কস খান, সত্যি এগুলো খাওয়া ভালো না। চলো, হাওড়া থেকে 726 কিলোমিটার পথ চলে নির্ধারিত সময় থেকে মাত্র 8 মিনিট দেরি করে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো উত্তরপ্রদেশে তার 20তম স্টেশন মির্জাপুরে। মির্জাপুর স্টেশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিট। আমাদের ট্রেন ছেড়ে দিল মির্জাপুর স্টেশন, পরবর্তী স্টেশন বিন্ধ্যাচল। মির্জাপুর আর বিন্ধ্যাচলের মাঝে আমাদের এই ট্রেন অতিক্রম করবে মাত্র 8 কিলোমিটার ডিস্টেন্স। দুরকম এদের মিল ছিল, একটা হচ্ছে 90 টাকা, একটা 160 টাকা। কারণ ঠিক আছে 160 টাকারই দিন, আমার বিল পেলেই হলো। তো এই 160 টাকার থালি দিয়েছে, এর মধ্যে একটা মিষ্টি রয়েছে, ডাল রয়েছে, কয়েক টুকরো স্যালাড রয়েছে, ভাত রয়েছে, এদিকে 2টো ডিম রয়েছে, একটা সবজি রয়েছে, আর সেই সঙ্গে একটা আচার রয়েছে, আর এখানে এক্সট্রা গরম গরম ভাত দিয়ে গেছে। ডালটার মধ্যে যে কী একটা জিনিস দেয় না, দিয়ে ভালো মুগের ডাল সেটাকে দক্ষিণের করে ছেড়ে দেয়, মানে দক্ষিণী ছোঁয়া নিয়ে চলে আসে। মিক্স সবজি যাকে বলে, সবজিটাও মোটামুটি ঝাল আছে। লাস্ট আইটেম ডিমের ঝোল, পেট ভরানোর জন্য খাওয়া, স্বাদ বুঝলে খাওয়া খুব একটা ভালো লাগবে না। হাওড়া থেকে 806 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের 22তম স্টেশন উত্তরপ্রদেশের প্রয়াগরাজ চৌকি জংশনে। প্রয়াগরাজ চৌকি জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিট। আর প্রয়াগরাজ চৌকি আমাদের এই যাত্রাপথের রিমোট লোকেশন কোটা চার্টিং স্টেশন, অর্থাৎ এখান থেকে কিন্তু এই ট্রেনের কারেন্ট রিজার্ভেশন হবে, আর এই স্টেশনে এই ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিট। আর এখন উত্তরপ্রদেশের টেম্পারেচার হচ্ছে 38 ডিগ্রি, সময় বেলা 1:34। আমাদের ট্রেন ছেড়ে দিল প্রয়াগরাজ চৌকি জংশন, পরবর্তী স্টেশন শঙ্করগড়। প্রয়াগরাজ চৌকি আর শঙ্করগড়ের মধ্যে আমাদের ট্রেন অতিক্রম করবে 38 কিলোমিটারের ননস্টপ ডিস্টেন্স, আর এই যাত্রাপথে আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 51 কিলোমিটার/আওয়ার। যে লেভেলে গরম লাগছিল ভাবলাম একটু স্নান ফান করবো, বাট এই ট্রেনে স্নান করার উপায় নেই, কারণ হচ্ছে যে এটা তো মডার্ন এলএইচবি নয়, ওল্ড এলএইচবি, আর 2টো কামরার হচ্ছে সংমিশ্রণ, AC 2 কাম AC ফার্স্ট। এই কামরায় 4টে টয়লেট রয়েছে অন্যান্য কামরার মতো, স্নান করার জন্য আলাদা যে ডেডিকেটেড শাওয়াররুম সেটা নেই, কাজে স্নান করার হবে না। কম্বাইন্ড যে কোচগুলো হয় না সেগুলো অতটা খুব একটা ভালো হয় না। লং ডিস্টেন্সের জার্নিতে না লোয়ার বার্থ না পেলে যারা ভ্লগস বানায় তাদের জন্য খুব মুশকিল। দেখুন আমার যারা আর কি কো প্যাসেঞ্জার তারা তো বিছানা বিছিয়ে রেখেছে, এদিকেও বিছানা এদিকেও বিছানা, বারবার করে মানুষের পায়ের কাছে গিয়ে বসাও যায় না, আর বলাও যায় না যে সরে বসুন হ্যান ত্যান হ্যান ত্যান হ্যান ত্যান। এগুলো হচ্ছে একটা সেন্স, ঠিক আছে। এবার আপনার জার্নিতে আপনার সঙ্গে আপনার কো প্যাসেঞ্জাররা কীরকম করবে, তারা কীরকম, কোথাও বন্ধুত্ব হয়ে যায়, কোথাও একটা ভালো সম্পর্ক গড়ে ওঠে, কোথাও হয়তো কথাই হয় না, কোথাও একটা যেন একটা তার কাটা থাকে, একটা ব্যবধান থাকে। তো এই জার্নি আমার কিছুটা সেরকমই আর কি। তো ওই জন্য বারবার করে উপরে উঠতে হচ্ছে, নিচে নামতে হচ্ছে, জুতো গুলিয়ে বাইরে যেতে হচ্ছে, মানে আমাকে যেহেতু জার্নিটা কভার করতে হচ্ছে। আপনি ধরুন ট্রেন জার্নি করছেন, এমন আপনি হয়তো যাত্রী পাবেন, আপনি হয়তো পায়ের কাছে একটু বসলেন, সে হয়তো বলবে আরে সাইডে এগিয়ে এসে বসুন, সে হয়তো পাটা গুটি নেবে, চাদরটা গুটি নেবে, একটা আতিথেয়তা। আর কিছু কিছু লোক আছে দেখবেন পায়ের উপরে ছড়িয়ে বসে থাকবে। এই ট্রেন ব্লগ হচ্ছে এমন একটা ব্লগ যে ব্লগের যতই ভিউজ আসুক সেখান থেকে আর্নিং খুব বেশি হয় না। এই ট্রেনের ভিডিও না করে এই ভিডিওটা অন্য কোনো জায়গায় করতাম, সাপোজ কেদারনাথে গিয়ে করতাম, ফরেন কান্ট্রিতে গিয়ে করতাম, অরুণাচল প্রদেশে গিয়ে করতাম, যেগুলো মানুষের সবসময় সার্চিংয়ে থাকে বা যেগুলো নিয়ে ইউটিউবে প্রচুর ব্লগস আছে, সেসব ভিডিওতে কিন্তু আর্নিংস তুলনামূলক বেশি। ইউটিউব দেখছে যে এখানে এইসব ব্লগার কে দেখবে, মানে সেই অর্থ তো গুরুত্বপূর্ণ নয়, কত লোকই আর এই মুম্বাই মেলকে সার্চ করবে। আমি মুম্বাইয়ের তাজ হোটেলে গিয়ে একটা ভিডিও বানাচ্ছি, তার যা ভিউজ, তাদের যে পরিমাণ অ্যাড চলবে বা অ্যাড রেভিনিউ জেনারেট হবে, সেটা কিন্তু ট্রেন ব্লগে হবে না। বাট তবুও আমি ট্রেন জার্নি করি, ট্রেন ব্লগ করি, ভালোবাসা ট্রেনের প্রতি একটা আলাদা। এখানে আমি টাকাটাকে গুরুত্ব দিই না সিরিয়াসলি। আর আমি যে কাজে যাচ্ছি সেখানে আমাকে ফ্লাইটের অফার করা হয়েছিল যে ফ্লাইটে আপনি চলে আসুন, আমি বললাম না, ফ্লাইটে আমি যাবো না, আমি ট্রেনেই যাবো। তো সেই জন্য আর কি এইটুকু কষ্ট, এইটুকু অ্যাডজাস্টমেন্ট সহ্য করে নিতেই হচ্ছে। শুধু আমার নয়, আপনাদেরও সবার জীবনে কোনো না কোনো মানে অ্যাডজাস্টমেন্ট আছে, কোনো না কোনো স্ট্রাগল আছে। যে স্টুডেন্ট তার জীবনেও স্ট্রাগল আছে, যে চাকরি খুঁজছে তার জীবনেও আছে, যে চাকরি করছে তার জীবনেও আছে, যে চাকরি থেকে অবসর নিচ্ছে তার জীবনেও আছে। আমরা সবাই কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত, আর অ্যাডজাস্টমেন্ট কিংবা স্যাক্রিফাইস সবসময়তেই আছে আমাদের সবার সঙ্গে, সেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত।
হাওড়া থেকে 900 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের 24তম স্টেশন মানিকপুর জংশনে। মানিকপুর জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট। আমাদের এই যাত্রাপথে মানিকপুর এই জন্যই জংশন, কারণ এখান থেকে একটা লাইন ভাগ হয়ে যাচ্ছে বীরঙ্গনা লক্ষ্মীবাই ঝাঁসির দিকে, আরেকটা লাইন ভাগ হয়ে যাচ্ছে জব্বলপুরের দিকে। আমরা যাবো হচ্ছে জব্বলপুরের দিকে। মানিকপুর জংশনে আমাদের ট্রেন অনেকক্ষণই দাঁড়াবে, কারণ এখান থেকে ট্রেন ছেড়ে যাওয়ার সময় হচ্ছে বেলা 3:35 আর এখন টাইম হচ্ছে 3:29। মানে ট্রেন এখানে প্রায় 10 মিনিট মতো অ্যাডভান্স ঢুকেছিল। আমাদের ট্রেন ছেড়ে দিল মানিকপুর জংশন, পরবর্তী স্টেশন সান্তা জংশন। মানিকপুর আর সান্তার মাঝে আমাদের ট্রেন অতিক্রম করবে 76 কিলোমিটার যাত্রাপথ, আর এই যাত্রাপথে আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 72 কিলোমিটার/আওয়ার। এই স্টেশনটার নাম হচ্ছে টিকরিয়া, আর আমাদের এই যাত্রাপথে টিকরিয়া হচ্ছে উত্তরপ্রদেশ রাজ্যের শেষ স্টেশন। এর পরবর্তী যে স্টেশনগুলো আসবে সেগুলো কিন্তু সব মধ্যপ্রদেশ। উত্তরপ্রদেশের শেষ আর মধ্যপ্রদেশ রাজ্যের শুরুর পথে চলেছি আমরা। মধ্যপ্রদেশ রাজ্য শুরু, শহর থেকে দূরে পাহাড়ে জঙ্গলে ঘেরা পরিবেশে, কত ফুলের গাছ। পূর্ব রেল থেকে জার্নি শুরু করেছিলাম, এখন আমাদের ট্রেন পশ্চিম মধ্য রেলওয়েতে চলে এসছে। হাওড়া থেকে 977 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো মধ্যপ্রদেশের জবলপুর ডিভিশনে তার প্রথম স্টেশন সান্তা জংশনে। সান্তা জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিট, আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন ওই 2-3 মিনিট দেরিতে চলছে। আর সান্তা জংশন কিন্তু দারুণ একটা স্টেশন, এখানে এসি ওয়েটিং রুম আছে, খাওয়া দাওয়া করার জন্য ফুড কোর্ট আছে। এই যাত্রাপথে অনেকগুলো স্টেশন পার করে এসে মানে এই যে স্টেশনটা দেখলাম সান্তা জংশন, বেশ সুন্দর। সময় বিকাল 4:59, আমাদের ট্রেন ছেড়ে দিল সান্তা জংশন, পরবর্তী স্টেশন মাইহার। সান্তা জংশন আর মাইহারের মধ্যে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 35 কিলোমিটার ননস্টপ ডিস্টেন্স, আর এই যাত্রাপথে আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 95 কিলোমিটার/আওয়ার। এই বান্দা থেকে পাটনা এক্সপ্রেস সেরে গেল, আর মুম্বাই মেল দাঁড়িয়ে আছে একদম আউটারে। এও ছাড়লো, ও ঢুকবে পরপর। ওই যে ঢুকছে ট্রেন নাম্বার 123-22 মুম্বাই মেল ভায়া গয়া। সেম অ্যাডের ছবি দেওয়া আছে কামরাগুলোতে, সেম LHB স্লিপারে তো ঠাসাঠাসি, ট্রেনের ছাদের লোক উঠতে বাকি আছে। সময় বিকাল 5:26। হাওড়া থেকে 1012 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের 26তম হল্ট মধ্যপ্রদেশের মাইহার জেলার মাইহার স্টেশনে। মাইহার স্টেশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট, আর এই প্ল্যাটফর্ম থেকে আমাদের ট্রেনের উচ্চতা অনেকটাই বেশি, তাই সিগন্যাল দিয়ে খেয়াল রাখতে হবে। সিগন্যাল হয়ে গেলে ট্রেনে উঠে পড়তে হবে। ট্রেন জার্নি করার সময় যারা ট্রেন থেকে বেশি ওঠানামা করে বিভিন্ন স্টেশনে, দুটো জিনিস খুব খেয়াল রাখতে হবে। একটা হচ্ছে টাইমিং, আর সেই সাথে হচ্ছে সিগন্যাল। আমি টাইমিং জানলাম না, আমি সিগন্যাল কখন হয়ে গেছে জানলাম না, তাহলে কিন্তু রানিংয়ে উঠতে হবে, তাহলে কিন্তু সমস্যা হতে পারে। ওই জন্য এই ব্যাপারটা সবসময় মাথায় রাখতে হবে। মাইয়ারের পরবর্তী আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে কাটনি জংশন। মাইয়ার থেকে কাটনি জংশনের মধ্যে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 63 কিলোমিটারের ননস্টপ ডিস্টেন্স, আর এই যাত্রাপথে আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 76 কিলোমিটার প্রতি ঘন্টা। হাওড়া থেকে 1075 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের 27তম হল্ট কাটনি জংশনে। কাটনি জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 5 মিনিট, আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন ওই 7-8 মিনিট দেরিতে চলছে। সময় বিকাল 6:23, আমাদের ট্রেন ছেড়ে দিল কাটনি জংশন, পরবর্তী স্টেশন জবলপুর। কাটনি জংশন আর জবলপুরের মাঝে আমাদের এই ট্রেন অতিক্রম করবে 90 কিলোমিটারের ননস্টপ ডিস্টেন্স, আর এই যাত্রাপথে আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 73 কিলোমিটার/আওয়ার। একটা জিনিস লক্ষ্য করলাম যে এই দিককার স্টেশনগুলোতে না প্ল্যাটফর্মের আগে হোক বা প্ল্যাটফর্মের শেষে দোকানপাট রয়েছে, খাবার দাবার পাওয়া যাচ্ছে। বিকেল ফুরিয়ে আবারও রাত নামলো, ততক্ষণে আমাদের ট্রেন পৌঁছে গিয়েছে মধ্যপ্রদেশের জবলপুর স্টেশনে। হাওড়া থেকে 1266 কিলোমিটার পথ চলে নির্ধারিত সময় থেকে মাত্র 20 মিনিট দেরিতে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের 28তম স্টেশন মধ্যপ্রদেশের জব্বলপুরে। জব্বলপুরে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 10 মিনিট। এই জব্বলপুর নামটা আমি প্রথম কোথায় শুনি জানেন? অনেক দিন আগে আমি ছোটোবেলায় আর্মি ভেহিকেল যাচ্ছিল, তা সেই আর্মি ভেহিকেলের সামনে লেখা থাকতো জব্বলপুর। এখনও যে আর্মি ভেহিকেলগুলো যায় বড় বড় সেনাবাহিনীর গাড়ি, সেখানে সব লেখা থাকবে হচ্ছে জব্বলপুর। তা সেখান থেকে সেই জব্বলপুরের কথা আমি শুনেছিলাম। জব্বলপুর কিন্তু মানে একটা দারুণ টুরিস্ট অ্যাট্রাকশন পয়েন্ট, এখানে কিন্তু অনেক টুরিস্ট স্পট আছে। তো এর পরবর্তী সময় যখন মধ্যপ্রদেশ ট্যুরে আসবো তখন জবলপুরটা কভার করবো, মানে আমার ইচ্ছা আছে কভার করা। আমাদের ট্রেন ছেড়ে হলো জবলপুর স্টেশন, পরবর্তী স্টেশন হচ্ছে শ্রীধাম। জবলপুর আর শ্রীধামের মধ্যে আমাদের ট্রেন অতিক্রম করবে 53 কিলোমিটার ননস্টপ ডিস্টেন্স, আর এই যাত্রাপথে আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে হচ্ছে 74 কিলোমিটার/আওয়ার। আর একটা কথা আমি সংযোজন করবো আপনাদের জন্য, সেটা হচ্ছে যে আমাদের এই যাত্রাপথে এই ট্রেনের জবলপুর হচ্ছে রিমোট লোকেশন কোটা চার্টিং স্টেশন, অর্থাৎ এই স্টেশনে কিন্তু এই ট্রেনের কারেন্ট রিজার্ভেশন হবে। আর জবলপুর থেকে অনলাইনে খাবার অর্ডার করেছিলাম, চলুন খেয়ে নিই, দেরি করে লাভ নেই, খেয়ে আমাকে ঘুমোতে হবে, আমি বেশি এখন আজকে সার্ভিস দিতে পারবো না।
কারণ কালকে সকালে আমাকে নাসিক নেমে আবার পুরো দিন সার্ভিস দিতে হবে। আজ তো ভাই শুধু খাওয়াই খাওয়া। চাউমিন গরম গরম, দেখি টেস্ট কেমন। দিয়েছে হচ্ছে চাউমিন, কেচাপও দিয়েছে। এবার পরীক্ষা করতে হবে টেস্ট কীরকম। যেটা রান্না করেছে না তার নুন সম্পর্কে আইডিয়া নেই, নুন বেশি দিয়ে দিয়েছে। ভাই টুথপেস্টে নুন আছে, আমি শুনেছিলাম যে টুথপেস্টে নুন আছে, বাট চাউমিনে এত নুন, মানে এর থেকে অনেক কম খরচে শিয়ালদা স্টেশনের বাইরে যে ফুটপাতে চাউমিন বিক্রি করে না, অনেক বেটার। পরের দিন সকালে যখন ঘুম ভাঙলো ততক্ষণে আমাদের ট্রেন মধ্যপ্রদেশ রাজ্যের সীমানা পেরিয়ে প্রবেশ করেছে তার পরবর্তী এবং শেষ রাজ্য মহারাষ্ট্রে। 24শে মার্চ 2024, সময় সকাল 7:12। হাওড়া থেকে মুম্বাইয়ের পথে মুম্বাই মেলে আমার 2টো রাত অতিক্রান্ত। গতকাল খাওয়া দাওয়ার পর রাত 9টা কি 9:30টার মধ্যে মানে ঘুমিয়েছিলাম। আজকে সকাল 7টায় ঘুম থেকে উঠেছি, একটানা ঘুমিয়েছি। আর ঘুম যখন ভাঙলো তখন উঠে দেখি আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে পানেবাড়ি বলে একটা স্টেশনে। পানেবাড়িতে আমাদের স্টপেজ নেই, খুব সম্ভবত এখানে আমাদের ট্রেনকে অন্য একটা ট্রেন ওভারটেক করবে। রাজধানী এক্সপ্রেস। দিল্লি থেকে মুম্বাই পুষ্পুল টেকনোলজি রাজধানী, এটা নিজামুদ্দিন থেকে ছাড়ে। সময় সকাল 7:40। হাওড়া থেকে 101 কিলোমিটার পথ চলে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো তার যাত্রাপথের 41তম স্টেশন মহারাষ্ট্রের মানমাড জংশনে। মানমাড জংশনে আমাদের এই ট্রেনের হল্ট হচ্ছে 2 মিনিট, আর নির্ধারিত সময় থেকে আমাদের ট্রেন মাত্র 10 মিনিট দেরিতে চলছে। মানমাড জংশন আমাদের এই যাত্রাপথের গুরুত্বপূর্ণ স্টেশন, কারণ আমার এর আগের প্ল্যান ছিল যে আমি মানমাড জংশনে নামবো এবং এখান থেকে শিরডি যাওয়ার ডিরেক্ট ট্রেন ধরবো, কারণ মানমাড জংশন থেকে কিন্তু শিরডি যাওয়ার ট্রেন রয়েছে। ওই ট্রেনের টিকিট আমার কাটা ছিল, কিন্তু পরবর্তী সময় আমি আমার পরিকল্পনাকে চেঞ্জ করি এবং নেক্সট পরিকল্পনা অনুযায়ী আমি যাব হচ্ছে এর পরবর্তী স্টেশন নাসিকে, এবং সেখানে নেমে নাসিকে একটা দিন স্টে করে কালকে আমি শিরডি যাব। এছাড়াও শিরডি যাওয়ার জন্য হাওড়া থেকে সপ্তাহে একদিন একটা ট্রেন চলে। আমি এই সমস্ত ট্রেনগুলোর কিন্তু নাম্বার এবং নাম ভিডিও স্ক্রিনে শেয়ার করে দিলাম, যাতে আপনাদের আগামী দিনে শিরডি যেতে সুবিধা হয়। আমাদের ট্রেন ছেড়ে দিল মানমাড জংশন, পরবর্তী স্টেশন নাসিক রোড। মানমাড জংশন আর নাসিক রোডের মধ্যে আমাদের ট্রেন অতিক্রম করবে 73 কিলোমিটারের নন স্টপ ডিস্টেন্স, আর এই যাত্রাপথে আমাদের ট্রেনের অ্যাভারেজ স্পিড থাকবে 67 কিলোমিটার/আওয়ার। সময় সকাল 8:19। আমাদের ট্রেন এসে দাঁড়িয়েছে কসবে সুকেনে বলে একটা স্টেশনে। কসবে সুকেনে স্টেশনটা ওই মানমাড রোড জংশন থেকে নাসিকের মধ্যেই পড়ে। আমাদের ট্রেনকে এবার ওভারটেক করবে ট্রেন নাম্বার 12597, গোরখপুর থেকে মুম্বাই অন্তোদয় এক্সপ্রেস। গোরখপুর থেকে মুম্বাই অন্তোদয় এক্সপ্রেস। অন্তোদয় এক্সপ্রেস ইন্ট্রোডিউস করা হয়েছিল 2016 সালে। গোরখপুর থেকে ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাস। একটাই মাত্র কামরা দুটো কামরা যেগুলো অন্তোদয়ের সাথে মেলে, বাকি সব কামরা দীনদয়ালু না হলে উৎকৃষ্ট কোচ। এবার ও মোটামুটি একটা স্টেশন পার করার পর আমাদের ট্রেনের গ্রিন সিগন্যাল হবে। সময় সকাল 9:05। হাওড়া থেকে 1974 কিলোমিটার পথ চলে নির্ধারিত সময় থেকে 55 মিনিট দেরিতে আমাদের ট্রেন এই মুহূর্তে এসে পৌঁছালো মহারাষ্ট্রের নাসিক রোড স্টেশনে। আমার জার্নি এই পর্যন্তই ছিল। আজকের পর্ব এখানেই শেষ করলাম। পরবর্তী পর্বে আমরা ঘুরে দেখব নাসিক এবং শেষে যাব হচ্ছে ত্রম্বকেশ্বর।